পুরোহিতদের আজ ইমাম সম্মেলন থেকে 500 টাকা ভাতা বাড়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 24-এর ভোটের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চক্রান্ত, পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। আপনাদের প্রথমেই শোনাবো আজকে ঠিক কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্যও 500 টাকা বাড়ালাম, আর পুরোহিতদের জন্যও 500 টাকা বাড়ালাম। আর ইমাম মুয়াজ্জিনরা যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান, 5 লক্ষ টাকা গভর্নমেন্ট গ্যারান্টার আপনাদের দেবে এবং গভর্নমেন্ট জোগাড় করে দেবে। আপনারা ব্যবসা করুন, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, ঘর আমরা করে দেব, যদিও বন্ধ করে দিয়েছে এখন, আমরা আবার করে দেব। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেছেন, লোকসভা ভোটের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চক্রান্ত এবং ভোটের আগে নজর ঘোরাতেই এই ঘোষণা। কি বলেছেন শুভেন্দু অধিকারী রাখবো আপনাদের সামনে। পুরোহিতদের ভাতা মমতা ব্যানার্জি দেয় না, আর আমাদের পুরোহিতদের 500 টাকা দরকার হবে। আমাদের পুরোহিতদের 500 টাকা দরকার হবে। এইসব করছে লোকসভা নির্বাচনে, ভুল বুঝিয়ে চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, সর্বত্র চুরি দুর্নীতি। এই 500 টাকা করে দিয়ে আবার নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে এই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের দিয়ে আমাদের ধর্ম বিপদে আছে, এইসব প্রচার করিয়ে ভোট নেবেন। ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের এই ভাতা বৃদ্ধি প্রসঙ্গে পাল্টা আক্রমণ করছে সিপিএমও। শুনবো সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী কি বলছেন এই প্রসঙ্গে। ও মানুষের চালাকি বুঝে গেছে, সেই জন্যই তো ওকে ভোট লুট করতে হলো। যদি মানুষ ওর দলের উপর আস্থা রাখে এটা উনি বুঝতেন, তাহলে কি আর পুলিশ দিয়ে ভোট লুট করাতেন, আমলা দিয়ে ভোট লুট করাতেন? আজকে যে সংখ্যালঘু স্কলারশিপে দেশের মধ্যে প্রথম হচ্ছে বাংলা। গত 12 বছরে 3,63,00,000 সংখ্যালঘুকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আজকে সংখ্যালঘু স্কলারশিপ প্রসঙ্গে এমনই বক্তব্য, এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 12 বছরে 3,63,00,000 সংখ্যালঘুকে স্কলারশিপ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 7,142 কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। আজকে এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু স্কলারশিপে বাংলা 1 নম্বর ভারতবর্ষে। কি বলবেন, এতে ছেলেমেয়েরা উন্নত হয়েছে কি হয়নি? গত 12 বছরে 3,63,00,000 মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় 7,142 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে ঐক্যশ্রী, ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছে। কেন জানেন? এখানে 97% মুসলিমরা আজকে ওবিসি, তারা কেন পাবে টাকা? কিন্তু আমরা বন্ধ করে দিইনি। ওবিসির ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে ভালো করে। 17% আমি ওবিসির মধ্যে 99% মুসলিমদের ইনক্লুড করে দিয়েছিলাম, তাই তারা আজকে মেধাশ্রী পাচ্ছে। আমরা কিন্তু বন্ধ করিনি, মনে রাখবেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হিন্দুরাও পায়, মুসলিমরাও পায়, শিখও পায়, খ্রিস্টান পায়। এবার কি সংখ্যালঘু স্কলারশিপ দুর্নীতি তদন্তেও সিবিআই? গত 5 বছরে 145 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং যে ঘটনায় তদন্তের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানিয়ে এবার পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানিয়ে যে পোস্ট তিনি করেছেন সেখানে লিখেছেন, রাজ্যের নোডাল অফিসার হিসেবে সংখ্যালঘু স্কলারশিপের টাকা লুট করেছেন তৃণমূল নেতারা। ষড়যন্ত্র করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা। এই বিষয়ে 3টে এফআইআর হলেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। সংখ্যালঘু মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে এমনই পোস্ট শুভেন্দু অধিকারীর। আর শুভেন্দু অধিকারীর এই পোস্ট নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। বৃত্তি সেটা তো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে
মন্ত্রী ছিল, মন্ত্রিসভায় ছিল, তো তখন থেকেই তো রাজ্য সরকার বৃত্তি দিচ্ছে। তো তখন অভিযোগ করেনি কেন? আজকে কেন মনে হচ্ছে? যখন সিবিআই ওর নামে এফআইআর করেছে একটা চোর চিটিংবাজ শুভেন্দু অধিকারী, সারদা নারদার অভিযোগ বিজেপিতে গেছে জুতো পালিশ করতে, তখন ওর মনে হচ্ছে যে সংখ্যালঘুদের যে স্কলারশিপ বা বৃত্তি বা যাই হোক, সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন, তখন তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে কাছে 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 পিছনে পিছনে হাঁটতো, সবার আগে সাষ্টাঙ্গে প্রণাম করতো, জননেত্রী বলতো, জননেত্রী। তো তখন তো অভিযোগ আসেনি, তখন তো জননেত্রীকে পায়ে ধুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তো। তো এখন এত কথা কিসে? আজকে পুরোহিত ইমাম মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। মুখে মুখে ভালোবাসি বলে লাভ নেই, অবিলম্বে মন্ত্রিসভায় মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই। উপমুখ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুসলিম কাউকে দেখতে চায় রাজ্য। সংখ্যালঘু তোষণের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কৌস্তব বাগচি। ফের স্বমহিমায় দিলীপ ঘোষ, এবার যাদবপুর নিয়ে দাওয়াই শোনা গেল তার মুখে। যারা করেছে এবং যারা সমর্থন করেছে কারো ক্ষমা নেই, আজকে এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কেন পুলিশ লেজ গুটিয়ে বসেছিল? রাজ্য পুলিশকে নপুংসক বলে আক্রমণ করেছেন তিনি। যেখানে যেখানে সন্ত্রাসবাদী শক্তির মাথাচাড়া বুট দিয়ে পিষে দিয়েছি, জেনে উঠতে চান দেখে আসুন, সবাইকে আজাদ করে দিয়েছি। ভাটপাড়া সভা থেকে র্যাগিং কাণ্ডে আজকে এভাবেই আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আজকে র্যাগিং কাণ্ড নিয়ে ঠিক কি বলেন, তার পাল্টা কুণাল ঘোষ কি বলেন, পরপর রাখবো আপনাদের সামনে। কোন মূল্যে এদের ক্ষমা নাই, আর যারা ইনডাইরেক্ট ডাইরেক্ট এদের সমর্থন করছে সেই লোকগুলো চেনে রাখুন, এরাও সমাজ বিরোধী। সে যেই ফলে যেখানে থাক, তার কোনো ক্ষমা নেই। পুলিশ কি জন্য আছে? খালি ঘুষ তোলার জন্য, ট্রাকের মাল তোলার জন্য? কেন পুলিশ যাচ্ছে না? লেজ গুটিয়ে বসে আছেন, লজ্জা করে না? আর বাবা মা যাদবপুরে কত স্বপ্ন নিয়ে ছেলে মেয়ে পাঠিয়েছে, বুকে হাত দিয়ে বসে আছে যে কি হবে, আমার ছেলে ফিরবে কিনা, কালকে কি হবে কেউ জানে না। হস্টেল থেকে ঠেলে ফেলা হচ্ছে, ছেলেটা পড়ে গেছে, মারা গেছে কি বেঁচে আছে দেখার জন্য না, সুপার যাচ্ছে না, ডিন যাচ্ছে না, কেউ যাচ্ছে। কি এমন আছে ওখানে? কেন ঢুকতে পারছে না? যেখানে যেখানে এরকম সন্ত্রাসবাদী সমাজ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে, আমরা বুট দিয়ে কুচলে দিচ্ছি তার মাথা। যান জেএনইউতে যান, গিয়ে দেখে আসুন। ওখানেও প্রকাশ্যে মদ গাঁজা খাওয়া হতো, আজাদি আজাদি বলা হতো, সবকে আজাদ করে দেওয়া হয়েছে। বাকিও হয়ে যাবে, পুলিশ ঢুকেছে। আজ ওখানে লেলিন নাই, স্ট্যালিন নাই, মাও সেতুং নাই, বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে আছে তোমাদের বুকের উপরে। আর আজ হোক কাল হোক, এই নপুংসক সরকার যেদিন যাবে, সেদিন যাদবপুরে আমরা বিবেকানন্দের স্ট্যাচু আর ভারত মাতা কি জয় স্লোগান দেবো, জয় শ্রীরাম স্লোগান দেবো। দিলীপ ঘোষ তার নিজের দলের মধ্যে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের একটা পর্যায়ে চলছে, কিন্তু এই যে র্যাগিং নামক বিপজ্জনক বিষয়টি সারা দেশের মধ্যে ইউজিসির হিসেবে এই র্যাগিংয়ের সব থেকে উপরে রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ ইউজিসির হিসেবেই র্যাগিংয়ের শীর্ষস্থানে রয়েছে বিজেপি শাসিত দুটি রাজ্য। তা দিলীপবাবুর যে খড়গপুর, তা খড়গপুর আইআইটিতেই তো কিছুকাল আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে, তো কোথায় ছিলেন দিলীপবাবু? ফলে এই বাস্তবগুলোকে না মেনে এই বিচিত্র শ্রেণীর এই বিজ্ঞানীরা তো এটা করতে পারতেন যে প্রথমেই মানুষ না পাঠিয়ে যখন বিচিত্র প্রাণীদের যে মহাকাশে পাঠানো হয়, তো দিলীপ ঘোষকে চাঁদে পাঠিয়ে দিয়ে তো এই চন্দ্রাভিযান তো একটা নতুন রকমের একটা পরীক্ষা নিরীক্ষা, ওখান থেকে দিলীপ ঘোষ বার্তা পাঠাতেন নানা ধরনের। তো উনি তো এইরকম একটা বিরল প্রজাতির প্রাণী। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে এবার রাজ্যপালকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী। গতকালই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউয়ের নামে শিলমোহর পড়েছে। উপাচার্য হতে গেলে অধ্যাপক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। উপাচার্য নিয়োগে রাজ্যপাল ইউজিসির গাইডলাইন কেন মানছেন না? নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বীকে কেন দায়িত্ব দিচ্ছেন রাজ্যপাল? প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপাচার্য নিয়োগে জটিলতার দায় রাজ্যের উপরই, পাল্টা অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। রাজ্যপালকে নতুন যে কোন উপাচার্য কে হলেন তিনি ফেসবুক কি পোস্ট করছেন বা তার কি
কি যোগ্যতা তার 10 বছরের আছে কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো মন্তব্য আমি করব না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা যেখানে বারবার ইউজিসির গাইডলাইন মেনে চলতে চাইছি, অর্থাৎ 10 বছরের প্রফেসরশিপের অভিজ্ঞতা, মানে হাইয়েস্ট প্রফেসরশিপ, অ্যাসোসিয়েট নয়, অ্যাসিস্ট্যান্ট নয়, অ্যাসোসিয়েট নয়, প্রফেসরশিপের অভিজ্ঞতা, সেইটা যখন একটা মূল ক্রাইটেরিয়া হিসেবে ধরা হচ্ছে, তখন সেটা কেন বারবার অমান্য করা হচ্ছে রাজভবন থেকে, এটাই আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। সম্ভবত লোক কিছু কম পড়িয়ে আছে, লোক কিছু কম পড়ার ফলে সেখান থেকে তাদের ধরে আনতে হচ্ছে, বা নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বী মানুষদের তারা করতে চাইছেন। এটা খুব একটা সুস্থ বা কাজের পরিবেশ নয়। এই ব্যাপারের জন্য দায় রাজ্য সরকারের, কারণ রাজ্য সরকারের সঠিকভাবে যে উপাচার্য নিয়োগের যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে রাজ্যপালের কাছে উপস্থাপিত করা দরকার। সেটা যদি রাজ্য সরকার না করে, তার জন্যই এত দেরি হচ্ছে। যাদবপুর কাণ্ড নিয়ে চলছে 10 দিন ধরে চর্চা, অবশেষে যাদবপুর একটা উপাচার্য পেল, কিন্তু তা সত্ত্বেও এই যে নতুন নতুন তথ্য উঠে আসছে যে র্যাগিংয়ের, এটা নিয়ে কি বলবেন? এটা তো গত কয়েক দশক ধরে চলে আসছে। মানে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও তারা কোনো সদিচ্ছা দেখাতে পারেনি, এবং সেই সময়েও একেবারে যে সমস্ত একেবারে অতি বাম নকশাল এই সমস্ত একেবারে আতুর ঘর, ওখান থেকে সব প্রোডাকশনস হয়েছে, এটা তো সমস্ত মানুষ জানে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলবো, আজ বৈঠকের পর এমনই জানিয়েছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। সিসিটিভি অলরেডি কিছু কিছু ডিপার্টমেন্টে আছে, তার মধ্যে জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্সের মধ্যে আছে প্রতিটা করিডোরে, এবং অন্যান্য যে জায়গাগুলোতে নেই সেগুলোতে হেডরা বলেছেন যে তাদের কোনো আপত্তি নেই, সেইগুলো নিয়ে আমরা ভাববো। আর হ্যাঁ, এটা ডিপার্টমেন্টে যেখানে পড়ানো শোনানো করা হয়। স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আমাদের হচ্ছে কি মানে যারা এগুলো নিয়ে অভিজ্ঞ তাদেরকে ডাকা হবে, ডেকে আমরা সেটা নিয়ে অতি সত্বর মিটিং করব। অ্যান্টি র্যাগিং স্কোয়াড এনহান্সমেন্ট করা হবে যাতে করে থ্রু আউট দ্য ইয়ার তারা যেন সার্ভেলেন্সটা চালাতে পারে। আর গভর্নমেন্টকে আমরা বলবো স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশনটা যতদূর তারা যেন ব্যবস্থা করতে পারে। ইলেকশনটা এখন বোধহয় আটকে আছে, সেটা আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবো স্টুডেন্ট ইউনিয়ন যেন তাড়াতাড়ি হয়। আর অ্যান্টি র্যাগিং কমিটিতে আমরা বিভিন্ন এনজিও থেকেও লিখ নিচ্ছি যাতে করে সামাজিক পার্সপেক্টিভটা তৈরি হয়।